টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে ট্যাক্স সিজন প্রায় শেষ পথে চলে এসেছে। আজকে 31 তারিখ, ঠিক আর 15 দিন হাতে আছে ট্যাক্স ফাইল করবার জন্য, রিটার্ন দাখিল করবার জন্য। সুতরাং আজকে ট্যাক্স বা আর্থিক বিষয় নিয়ে কথা বলবো। বিশেষ করে আমরা কথা বলবো ব্যবসা শুরু যারা আমরা করতে চাই, স্বপ্নের ব্যবসা শুরু যেটাই আমরা বলি না কেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কর্পোরেশন আছে। আমরা কোনটা দিয়ে শুরু করতে চাইবো, এলএলসি, সি কর্পোরেশন, এস কর্পোরেশন, নানান কিছু আসে। সেক্ষেত্রে আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করতে চাই স্বপ্নের ব্যবসা শুরুতেই এলএলসি সেট আপের সঠিক ধাপগুলো কি, এটা নিয়ে আমাদের মূল আলোচনার বিষয়। এবং সেক্ষেত্রে সর্বতই প্রশ্ন থাকবে এলএলসি কি, এলএলসি সেট আপ করার সঠিক ধাপগুলো কি, এটাই আমাদের মূল আলোচ্য এবং প্রশ্ন যেগুলো আমাদের আজকের আলোচক আলোচনা করবেন। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে যারা প্রশ্ন করতে চান তারা আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধায় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের সঙ্গে, স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট, ফাউন্ডার এবং সিইও কাকাতুয়া এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিবিএন এর অগণিত দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যারা আমাদের সাথে সংযুক্ত হবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আমরা যারা এই দেশে আমাদের পেশা হিসেবে, স্বপ্নের পেশা হিসেবে আমরা ব্যবসা শুরু করতে চাই, শুরুতেই আমরা অনেকেই অনেক কিছু না জানার কারণেই হোক বা ভুল কোনো সংবাদ বা ভুল পরামর্শের কারণেই হোক, আমরা অনেকটাই ভুল পথে ব্যবসা শুরুটা করে থাকি। সে কারণে অনেক সময় আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনার কাছে আমরা জানতে চাইব যে এলএলসি দিয়ে যদি আমরা শুরু করি, এই এলএলসিটা আসলে কি, এলএলসি সেট আপ করার সঠিক ধাপগুলোকে একটু যদি বিস্তারিত আলোচনা করেন, তাহলে যারা আমরা নতুন ব্যবসা শুরু করতে চাই তারা প্রথম থেকেই আমাদের নিজেদের ব্যবসাকে সুরক্ষিত করতে পারবো, বা ব্যবসায়িক কাঠামো যেখানে আমাদের ব্যক্তিগত সম্পদ বা ব্যবসার ঋণ বা দায় যেগুলো আছে সেগুলো আমরা সুরক্ষিত করতে পারবো। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আজকে এই এপিসোডটা স্পেশালি এলএলসি কে আমরা কভার করব এবং আমরা দেখব এলএলসি সঠিকভাবে শুরু করা কি কি স্টেপস আছে, কিভাবে আমরা এগোবো। এবং অনেকেই নতুন ব্যবসা যারা করবে, হয়তো এক্সপ্লোর করছে, তারা জানতে চায় এলএলসি কি, কিভাবে সাহায্য করে থাকে। এবং অনেকেই হয়তো ডিটারমাইন্ড ইন দ্য মিন টাইম তারা এলএলসি দিয়ে শুরু করবে। তবে এই কথাটা বলে রাখি, এলএলসি কিন্তু এখন সবচেয়ে পপুলার একটা বিজনেস স্ট্রাকচার। এখানে কর্পোরেশন আছে, পার্টনারশিপ আছে, কর্পোরেশনের মধ্যেও সি কর্প, এস কর্প আছে, সোল প্রোপ্রাইটরশিপও আছে। কিন্তু এগুলোর সবার উপরে এখন এলএলসি এত বেশি পপুলার বিকজ অফ ইটস ফ্লেক্সিবিলিটি। এটা পার্সোনাল লায়াবিলিটি কে প্রোটেক্ট করে, পার্সোনাল অ্যাসেটস কেও প্রোটেক্ট করে, এবং এটা ইজি টু স্টার্ট এবং ইজি টু ম্যানুভার। এবং এটা এলএলসির সবচেয়ে আরেকটা বড় সুবিধাটা হচ্ছে এটা একটা পাস থ্রো এন্টিটি। তো এগুলো নিয়ে আলোচনা করব। এবং আলোচনা করতে গিয়ে প্রথম এই যে কথাটা বলেছি, আজকে আমাদের বিশেষ বিষয়বস্তু হচ্ছে এলএলসি কি কি স্টেপ, কি কি ধাপে আমরা একটা এলএলসি যাত্রা শুরু করব। তো প্রথমটাই হচ্ছে টু সিলেক্ট এ নেম।
এলএলসির একটা নাম চুজ করতে হবে, যে যেই স্টেটে আছেন অথবা যেই স্টেটে আপনি এলএলসি কে এস্টাবলিশ করতে চান, আপনার সেক্রেটারি অফ স্টেটের সাথে অনলাইনে সার্চ করে দেখতে হবে যেই নামটা আপনি ডিসাইড করছেন সেই নামটা অ্যাভেলেবল কিনা। এটা হচ্ছে একদম প্রথম কাজ। এবং এখানে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে আপনি যে এলএলসি নামটা খুঁজছেন, নামটা যেন টু জেনেরিক অথবা টু অ্যাবস্ট্রাক্ট না হয়ে যায়। মানে এমন কিছু নাম দিলেন, এই নাম অহরহ দেখছে লোক অথবা শুনছে এবং এই নামটা তাকে ঠিক মতো স্ট্রাইক করে নাই অথবা নামটাও মনে রাখতে পারছে না। আবার টু অ্যাবস্ট্রাক্টও যেন না হয় নামটা, এদিকে খেয়াল রাখতে হবে। যে বুঝাই গেল না এই ব্যবসাটা কি, যেহেতু নামের মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্যবসাকে ব্র্যান্ডিং করছেন। ব্র্যান্ডিং করতে গিয়ে এটা যেন খুব জটিল না হয়ে যায় অথবা খুব এমন কিছু হয়ে গেল যে বুঝাই গেল না এই ব্যবসাটা আসলে কি সার্ভিস অথবা কি প্রোডাক্ট অফার করছে। এবং সেই সাথে নামের সাথে সাথে আজকাল ওয়েব প্রেজেন্স কিন্তু অত্যন্ত জরুরি। অতএব আমাদেরকে দেখতে হবে যে ওয়েবেও এই নামটা অ্যাভেলেবল কিনা। আমি শুধু নাম একটা এস্টাবলিশ করলাম, নাম দেখলাম অ্যাভেলেবল, কিন্তু যখন আমি ওটার ওয়েব পেজ করতে গেলাম দেখলাম যে ওই ডোমেইন অ্যাভেলেবল না, ওই নামটা আর অ্যাভেলেবল না। তো এই দিকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সেই সাথে আজকাল যে অন্যান্য সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো আছে, প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, সেখানেও যেন এই নামটা অ্যাভেলেবল হয়ে থাকে। এই নামটা অত্যন্ত জরুরি। এই নাম ছাড়া ব্যবসা করতে পারবেন না। আবার নামটা এমন হতে হবে যেন এতে বোঝা যায় যে আমি কি সার্ভিস অথবা কি ব্যবসা আমি করতে যাচ্ছি। ধরেন আমি উড ফার্নিচার তৈরি করে থাকি, আমার নামটা এরকম হতে পারে আহমেদ কাস্টমস ফার্নিচার এলএলসি। তো এটা কিন্তু খুব সহজেই বোঝা গেল যে আহমেদ মেবি আই এম দা ওনার অফ দা বিজনেস এবং আমি কাস্টম ফার্নিচার তৈরি করে থাকি অথবা মার্কেটিং করে থাকি, হোয়াট এভার ইট ইজ। তো নামটা খুব জরুরি সিদ্ধান্ত নেবার আগে, এবং সেই সাথে এই নামটার যেন ডোমেইন নেম অ্যাভেলেবল থাকে এবং সেই সাথে সোশ্যাল মিডিয়ায় অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানেও যেন আমি এই নামটা ব্যবহার করতে পারি। এটা মার্কেটিং হিসেবে এটা অত্যন্ত জরুরি বিজনেসের জন্য। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমাকে একজন রেজিস্টার্ড এজেন্ট অ্যাপয়েন্ট করতে হবে। আমি যেই স্টেটেই করি না কেন, রেজিস্টার্ড এজেন্ট, এটা কিন্তু কোনো পিও বক্স হলে চলবে না, এটা ফিজিক্যাল অ্যাড্রেস হতে হবে রেজিস্টার্ড এজেন্টের। সেখানে এলএলসি মেম্বার অথবা মাল্টি মেম্বার এলএলসি হলে যে কোনো একজন মেম্বার এটার এজেন্ট হতে পারে, অথবা রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস, এটা কিন্তু খুব সহজে অ্যাভেলেবল, সহজলভ্য। বছরে 100 থেকে 300 পর্যন্ত খরচ করলে একজন রেজিস্টার্ড এজেন্ট পাওয়া যায়, সেই যে যার ঠিকানা আমি ব্যবহার করতে পারি। কোনো কারণে আমি যদি আমার আইডেন্টিটি অ্যানোনিমাস রাখতে চাই, এবং সেক্ষেত্রে রেজিস্টার্ড এজেন্ট আমার সব চিঠি গুলো রিসিভ করবে এবং সে আমাকে ফরওয়ার্ড করবে। অনেক এলএলসি ওনার তারা তাদের আইডেন্টিটি এত সহজে যেন প্রকাশ না পায় এবং কিছুটা লায়াবিলিটি প্রোটেকশনের জন্য তারা তাদের অ্যানোনিমিটিটা রাখতে চায়
এবং সেটা রাখার জন্য আমরা রিকমেন্ড করে থাকি রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস। খুব সহজলভ্য, এটা বাৎসরিক কিছু টাকা দিয়ে এই সার্ভিসটা কেনা যায় এবং এই সার্ভিসটা যেন আমরা তাদের কাছ থেকে নেই যদি কোনো কারণে আমি আমার ইনফরমেশনকে এত ইজিলি অ্যাভেলেবল করতে না চাই। তৃতীয় স্টেপটা হচ্ছে আর্টিকেল অফ অর্গানাইজেশন। এটা আমি এলএলসি নাম সিলেক্ট করলাম, একজন রেজিস্টার্ড এজেন্ট ডিসাইড করলাম এবং স্টেট অথরিটি ডিপার্টমেন্ট অফ স্টেটে অথবা সেক্রেটারি অফ স্টেটের কাছে আমি আমার ফাইলিং করলাম। আমার এলএলসি কিন্তু জীবন্ত হলো অথবা লাইফ পেল বাই আর্টিকেল অফ অর্গানাইজেশন। আমি যখন আর্টিকেল অফ অর্গানাইজেশনটা তৈরি করলাম আমার এলএলসি কিন্তু তখন মানে এটার এক্সিস্টেন্সটা শুরু হলো। এবং এটা এত বেশি জরুরি, এখানটায় বলতে হয় যে এটা কি মেম্বার ম্যানেজড না ম্যানেজার ম্যানেজড এলএলসি। আবার একই কথা বলতে হচ্ছে, কেউ যদি তার আইডি মেম্বাররা আইডেন্টিটিকে হাইড করতে চায় অথবা তারা এত সহজে প্রকাশ করতে না চায় তাহলে ম্যানেজার ম্যানেজড এলএলসি তারা ফর্ম করতে পারে এবং এই ম্যানেজার সার্ভিসটাও খুব সহজলভ্য, খুব বেশি পয়সা খরচ করতে হয় না এবং এটা সহজেই পাওয়া যায়। এবং এখানে আর্টিকেলস অফ অর্গানাইজেশনে বলা হয় যে আমার ফাংশনালিটি কি এই এলএলসি এবং এই এলএলসিটা কিভাবে ম্যানেজড, মেম্বার না ম্যানেজার ম্যানেজড, এবং এটা লেন্থ কতদিন, কতদিনের জন্য এটা ব্যবসায় আসলো। এবং সাম স্টেট, কিছু কিছু স্টেট কিন্তু পাবলিক নোটিশ রিকোয়ার করে এলএলসি ফর্ম করার সময়, অর্থাৎ আমাকে একটা লিগ্যাল পাবলিকেশন রান করতে হবে এবং পরবর্তীতে সেই পাবলিকেশনকে ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে অথেন্টিকেট করতে হবে। এবং সব স্টেট এটা রিকোয়ার করে না, কিছু কিছু স্টেট রিকোয়ার করে এবং এটা অত্যন্ত জরুরি যে আমি আর্টিকেলস অফ অর্গানাইজেশন আজকাল টেমপ্লেটে অ্যাভেলেবল অথবা চ্যাট জিপিটির মাধ্যমে অনেকেই আর্টিকেলস অফ অর্গানাইজেশনটা তৈরি করে ফেলে এবং টেমপ্লেটেও এটা তৈরি করা সম্ভব। এবং এখানে যারা মাল্টি মেম্বার এলএলসি হোক অথবা সিঙ্গেল মেম্বার হোক, মেম্বারদের সিগনেচারটাও জরুরি এখানে থাকতে হবে। এবং এইটা টেমপ্লেট অথবা চ্যাট জিপিটি অথবা কেউ যদি কোনো ল ফার্মকে এঙ্গেজ করে থাকে এটা তৈরি করার জন্য, তাতেও কোনো সমস্যা নেই। এবং আর্টিকেলস অফ অর্গানাইজেশনটা অবশ্যই হতে হবে। নাম্বার 4 আপনার এই নাম্বার 4 এর আগে যেটা আপনি বললেন যে আর্টিকেল অফ অর্গানাইজেশন, এটা আমি করলাম, করার পরে এটা আমাকে কোথায়, এটাকে আমার কোন অফিসে জমা দিতে হবে বা এটাকে অনলাইনেও জমা দেওয়া যায় কিনা? জি, এটা অনলাইনেই জমা দিবেন, এটা সেক্রেটারি অফ স্টেটের সাথে জমা দিবেন। এবং আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট করতে যাবেন অথবা আপনি যখন কোনো লাইসেন্সিং এর জন্য যাবেন, এই এলএলসির কোনো পারমিটের জন্য যাবেন, কোনো স্টেট এজেন্সির কাছে যাবেন, ওরা কিন্তু আপনার এই আর্টিকেলস অফ অর্গানাইজেশনটা চাইবে। অতএব আর্টিকেলস অফ অর্গানাইজেশন অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আপনাকে জমা দিতে হয়। ইভেন আপনি যদি এলএলসির একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করেন অনেক সময় তারাও আর্টিকেলস অফ অর্গানাইজেশনটা চেয়ে পড়ছে। আপনার ফাইলিং রিসিপ্ট তো নিবেই এবং সেই সাথে আর্টিকেলস অফ অর্গানাইজেশনও একটা রিকোয়ার্ড ডকুমেন্ট। নাম্বার 4 হচ্ছে ক্রিয়েটিং অ্যান অপারেটিং এগ্রিমেন্ট। অপারেটিং এগ্রিমেন্ট এটা কিন্তু সব জায়গাতেই এসেনশিয়াল না, অনেক স্টেট এটা রিকোয়ার করে, মোস্ট অফ দ্য স্টেট কিন্তু এটা রিকোয়ার করে না। কিন্তু অপারেটিং এগ্রিমেন্টটা এত বেশি দরকার
আমি এর আগেও বলেছিলাম একবার যে আপনার থেকে আপনার এলএলসি কে সেপারেট করতে হলে আপনাকে একটা অপারেটিং এগ্রিমেন্ট রাখতেই হবে। আর এটা যদি মাল্টি মেম্বার এলএলসি হয়ে থাকে তাহলে অপারেটিং এগ্রিমেন্ট ইজ এ মাস্ট। এই অপারেটিং এগ্রিমেন্টে বলা হয়ে থাকে কোন কোন মেম্বার এই এলএলসির সাথে জড়িত, তাদের পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ ক্যাপিটাল এবং পার্সেন্টেজ অফ ডিস্ট্রিবিউশনটাও এখানে উল্লেখ করা হয়ে থাকে, এবং কে কোন দায়িত্বে আছে সেটাও এটা বলা হয়ে থাকে। কোন মেম্বার যদি বের হয়ে যেতে চায় সে কোন প্রসেসের মধ্যে দিয়ে এলএলসি থেকে বের হয়ে যাবে, এবং কোন নতুন মেম্বার যদি অ্যাড হতে চায় উনি কিভাবে এর মধ্যে ঢুকবেন। এটা সংক্ষেপে বলা হয় যে এটা একটা এলএলসি প্লেবুক। এটা এলএলসি কে রীতিমতো ইটস এ কনস্টিটিউশন অফ এলএলসি, ইন্টারনাল ডকুমেন্ট অভ্যন্তরীণ ডকুমেন্ট যেটা জি, এবং এটার দ্বারাই এলএলসি মানে পরিচালিত হয়। এলএলসি পরিচালনা করার জন্য আপনার এই ডকুমেন্টটা অত্যন্ত জরুরি, এবং পরবর্তীতে পার্টনারদের মধ্যে যেন কোনো ভুল বুঝাবুঝি না হয়, এবং যদি কোনো লিগ্যাল ইস্যু এসে দাঁড়ায় তখন কিন্তু এই ডকুমেন্টের উপর ভিত্তি করে কোর্টের সিদ্ধান্ত নেওয়া হয়। অতএব এই ডকুমেন্টটা এত ইম্পর্টেন্ট, আমরা সাধারণত এলএলসি ওনারদেরকে অনুরোধ করে থাকি, এটা কোন ল অফিস থেকে যারা ইউজুয়ালি বিজনেস ল প্র্যাকটিস করে তাদের থেকেই এটা তৈরি করা উচিত, এবং 3-4 মেম্বার যতজন মেম্বারই আছে তাদের প্রত্যেকেরই যাওয়া উচিত একসাথে, এবং তারা কে কি চায় এই ল অফিসে গিয়ে যদি এক্সপ্লেইন করতে পারে তো তারা সেইভাবে এই অপারেটিং এগ্রিমেন্টটা তৈরি করে দেয়। এবং অপারেটিং এগ্রিমেন্টটা তৈরি করার পর ইউজুয়ালি ল অফিস সময় দেয় তাদেরকে গো থ্রু করার জন্য, এবং যদি কোনো পরিবর্ধন করার প্রয়োজন হয়ে থাকে ওরা যেন সেখানেই এটা করে দেয়। এবং অনেক অপারেটিং এগ্রিমেন্টে উল্লেখ থাকে যে প্রতি বছর অথবা প্রতি 2 বছর পর পর এই অপারেটিং এগ্রিমেন্টে আবার অ্যামেন্ড করার যদি কিছু দরকার থাকে অথবা কোনো কিছু যদি বাদ দেওয়ার প্রয়োজন হয় তো সেই জায়গাগুলো ওরা করে থাকে। তো অপারেটিং এগ্রিমেন্ট ইজ আসলে অত্যন্ত জরুরি, এবং এটা হচ্ছে স্টেপ নাম্বার 4। তার মানে যেটা আপনি বললেন, যেটা গুরুত্বটা বুঝে আমরা যদি সহজ ভাষায় বলি যে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেমন একটা কনস্টিটিউশন অত্যন্ত জরুরি যেটা ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়, তেমনি ব্যবসা পরিচালনা বিশেষ করে এলএলসি পরিচালনার ক্ষেত্রে এই অভ্যন্তরীণ যে ইন্টারনাল ডকুমেন্টটাও ঠিক একই রকম নিজেদের ভেতরে, তাই তো? জি, এবং পরবর্তীতে অনেক সময় দেখা যাচ্ছে যে পার্টনারদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং তারা পরবর্তীতে একে অন্যকে দোষারোপ করে, অথবা বলা হয় যে এটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে এই এলএলসিটা রান হচ্ছে না। এবং এই লিটিগেশনে একমাত্র এই অপারেটিং এগ্রিমেন্টটাই স্ট্যান্ড করে। যদি কোনো কারণে তারা কোর্টে যায়, জাজ সাধারণত অপারেটিং এগ্রিমেন্টের মধ্যে যেভাবে এটা মানে বলা হয়েছে ঠিক সেটারই উনি প্রতিফলন ঘটায়। অতএব অপারেটিং এগ্রিমেন্ট ইজ এ ভাইটাল ফর এলএলসি। নাম্বার 5 হচ্ছে obtaining an EIN, employer identification number. Employer identification number এটা খুব সহজ, এটা অনলাইনে অ্যাপ্লাই করা যায় এবং এটা পেতে ইনফ্যাক্ট ফিউ মিনিটস লাগে
যদি অনলাইন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়। কোনো কারণে যদি অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ না হয়, তখন আপনাকে পেপার ফাইল করতে হয়, দেন ইট টেকস অ্যাবাউট 2 to 3 weeks। এবং ইআইএনটা এত বেশি জরুরি যে এটা ছাড়া কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন না। আর আপনি যখন একটা এলএলসি করছেন, ব্যবসা করছেন, অবশ্যই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যেহেতু সব সময় বলে থাকি যে আপনি কিন্তু কো-মিংলিং অফ ফান্ড করতে পারেন না, মানে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট কমপ্লিটলি সেপারেট হতে হবে ফ্রম দ্য বিজনেস অ্যাকাউন্ট, এবং আলাদাভাবে মেনটেন করতে হবে বিজনেস অ্যাকাউন্টকে। এবং সেটা অ্যাকাউন্ট মেনটেন করতে হলেই আপনাকে ইআইএন নাম্বার একটা আইআরএস থেকে কালেক্ট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে SS4 অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এবং অনলাইনে এটা যদি অ্যাপ্রুভ হয়, তাহলে আপনি জাস্ট অনলাইনে ইমিডিয়েটলি এটা পেয়ে যাচ্ছেন। আর অনেক সময় দেখা গেছে নানা কারণে, নেম ম্যাচিং এর কারণে হয়তো অন্য স্টেটে একদম এক্স্যাক্টলি সেম নামে আরেকটা এলএলসি আছে, এবং এলএলসি গুলো কিন্তু কর্পোরেশন গুলো ফর্ম হয়ে থাকে সেক্রেটারি অফ স্টেটের সাথে ওই পার্টিকুলার স্টেটে। এখন কিন্তু ইআইএনটা নিচ্ছেন আপনি আইআরএস থেকে, মানে ফেডারেল অথরিটি থেকে আপনি এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বারটা পাচ্ছেন। তো অনেক সময় দেখা গেছে নিউ ইয়র্কে একটা এলএলসি হয়তো করা হয়েছে এবিসি এলএলসি, মিশিগানেও একটা এবিসি এলএলসি থাকতেই পারে। এখন যখন আপনি এখানে এবিসি এলএলসি ইআইএন অ্যাপ্লাই করেন, ওই ম্যাচের কারণে অনেক সময় আইআরএস এটাকে অনলাইনে অ্যাপ্রুভ করেন, এবং তারা SS4 অ্যাপ্লিকেশনটা ফিজিক্যালি রিসিভ করতে চায়। তো আপনাকে তখন SS4 অ্যাপ্লিকেশনটা অনলাইনে যেহেতু আর সাবমিট করতে পারছেন না, এক পর্যায়ে অনলাইনে করলেই ওরা বলে দিচ্ছে, আপনাকে মেসেজ দিচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আপনাকে পেপারে করতে হবে, এবং আপনি ইদার ফ্যাক্স করতে পারেন অথবা ওদের কাছে মেল করতে পারেন। ওরা 2 weeks বলে থাকে, কখনো কখনো 3 weeks সময় নেয় একটু ইনভেস্টিগেট করতে জিনিসটা, যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, যেহেতু একই নামে দুটো ইআইএন অ্যাপ্লাই করা হচ্ছে কিন্তু দুটো ভিন্ন স্টেট থেকে। এবং এটা বাই মেলে ওরা তখন অথবা ফ্যাক্সে পাঠিয়ে দিয়ে থাকে SS4 এবং ইআইএনটা। এবং ইআইএনটা ইজ সো ইম্পর্টেন্ট, এটা ছাড়া কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট হবে না। এবং বহু জায়গায় ইআইএন কনফার্মেশন লেটার, যেটা আমরা এটার মাল্টিপল কপি রাখতে বলি বিজনেস গুলোকে, যেহেতু অনেক জায়গায় এই ইআইএন কনফার্মেশন লেটারটা রিকোয়ার করে, ব্যাংক রিকোয়ার করে, অনেক লাইসেন্সিং অথরিটি রিকোয়ার করে, আপনি যদি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তারা রিকোয়ার করে, অনেক পারমিট অ্যাপ্লিকেশনের সময়ও এটা দরকার হয়ে থাকে। তাছাড়া ট্যাক্স ফাইল করার সময় তো এটা দরকার পড়বে। এটা ছাড়া তো ট্যাক্স ফাইল করাই যাবে না ইআইএন ছাড়া। ইআইএন হচ্ছে লাইক ইন্ডিভিজুয়াল, আমাদের যেমন প্রত্যেকের একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, এই বিজনেসের সোশ্যাল সিকিউরিটি নাম্বার হচ্ছে এই ইআইএন, এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এটা 9 ডিজিট। আমাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার যেমন 3টা ডিজিট, তারপরে স্পেস দিয়ে 2টো, তারপরে 4টা। ইআইএন হয়ে থাকে সাধারণত 2টো ডিজিট, তারপরে স্পেস দিয়ে 7টা ডিজিট একসাথে। তো 9 ডিজিটের ইআইএন। এবং এটা, এবং আপনি যদি সেলস ট্যাক্স আইডি ধরেন, আপনি ইন এ বিজনেস অফ সেলিং থিংস অথবা সার্ভিস সেল করেন এবং ইট রিকোয়ার্স টু কালেক্ট সেলস ট্যাক্স, আপনার সেলস ট্যাক্স আইডিও কিন্তু সেম ইআইএন নাম্বার হবে। যদি আপনি ইআইএন টা দিয়েই ওই সেলস ট্যাক্স আইডি অ্যাপ্লাই করতে হবে,
আর আপনি যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, আপনি সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়েও আপনি সেলস ট্যাক্স আইডি অ্যাপ্লাই করতে পারেন। নাম্বার 6 হচ্ছে বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। এখন আপনি এলএলসি ফর্ম করলেন, নাম চুজ করলেন, রেজিস্টার্ড এজেন্ট চুজ করলেন, আর্টিকেলস অফ অর্গানাইজেশন তৈরি করলেন, এবং এখন আপনি অপারেটিং এগ্রিমেন্টও হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে। নাও ইউ আর ইন এ বিজনেস। তো অতএব আপনার ইআইএন হয়েছে, সরি, তো ব্যাংক অ্যাকাউন্ট ইজ নেক্সট। আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এবং আপনার কিন্তু এই আর্টিকেলস অফ অর্গানাইজেশন অথবা অপারেটিং এগ্রিমেন্ট বলে দিবে যে কারা কারা সিগনেটরি হবে এই ব্যাংকে, কয়জনের সিগনেচার লাগবে, কখনো একজন, কখনো ডবল সিগনেচারের দরকার হয়ে থাকে টু পাস এ চেক পাস করার জন্য, এবং কারা কারা ব্যাংকে ডিল করবে, এইগুলো তথ্যগুলো ওখানে থাকবে, এবং আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। বিজনেসের সকল রেভিনিউ উইল গো টু দিস বিজনেস অ্যাকাউন্ট, এবং বিজনেসের প্রতিটা খরচ এই অ্যাকাউন্ট থেকে হতে হবে, এর বাইরে নয়। অনেক সময় বিজনেসে ফান্ড নাই, তখন আমরা রিকমেন্ড করে থাকি মেম্বার যদি বিজনেসকে লোন দিতে চায়, সে অ্যাকাউন্টে লোন দিবে, ফান্ড দিবে লোন আকারে, এবং সে ওই বিজনেস সেটা খরচ করবে। এমন না যে বিজনেসের কোনো খরচ এসে গেল, সে রেন্ট হচ্ছে $4,000, বিজনেস অ্যাকাউন্টে 4,000 নেই। অতএব একজন মেম্বার বলল যে ঠিক আছে, আমি একটা পার্সোনাল চেক দিয়ে দিচ্ছি $4,000। এটা কিন্তু কাম্য নয়, এবং দ্যাটস নট দ্য ওয়ে। এইভাবে এটা হওয়ার কথা না। ওই মেম্বার বিজনেস অ্যাকাউন্টে $4,000 জমা দিবে, এবং বিজনেস উইল পে দ্য রেন্ট, এবং এই মেম্বারের কাছে বিজনেসের $4,000 একটা লোন থাকলো। এইভাবে বিজনেস অ্যাকাউন্টটাকে, ব্যাংকটাকে ট্র্যাক করতে হবে, এবং এটাকে ক্লিন রাখতে হবে ক্লারিটির জন্য। এটা যে শুধু লিগালিটির জন্য এটা দরকার তাই নয়, এটা অত্যন্ত পরিষ্কার থাকা উচিত যে বিজনেস রেন্ট বিজনেস পে করছে, বিজনেস ইউটিলিটি বিজনেস পে করছে, বিজনেস ক্রেডিট কার্ডের খরচগুলো বিজনেস পে করছে। এখানে যেন অন্য কেউ ইন্ডিভিজুয়াল এই খরচগুলোর মধ্যে ইনভলভ না হয়। বিজনেস অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, সেখানে যারা মেম্বার অথবা যারা এই বিজনেসের সাথে সম্পৃক্ত, তারা বিজনেস অ্যাকাউন্টে টাকা দিয়ে এই খরচটা করবে। এবং লাস্ট স্টেপ হচ্ছে কিপ ইয়োর এলএলসি ইন গুড স্ট্যান্ডিং। এটা কিন্তু অত্যন্ত জরুরি। অনেকেই এটার দিকে নজর রাখেন না, অথবা খুব একটা চিন্তা ভাবনাও করেন না। এলএলসির কিন্তু কিছু ডেডলাইনস আছে ফাইলিং এর, এবং সেই ফাইলিং গুলো অবশ্যই অন টাইম হতে হবে। এলএলসির কিছু অ্যানুয়াল রিপোর্ট ফাইল করতে হয়, এবং কিছু স্টেট ফিজ আছে, স্টেট কমপ্লায়েন্স আছে। এই কমপ্লায়েন্স গুলোকে অত্যন্ত সূক্ষ্মভাবে মেনে চলতে হবে। কোনো অবস্থাতেই যেন এগুলো মিস না হয়। মিস হলে কিন্তু আপনি আপনার গুড স্ট্যান্ডিং লুজ করবেন, এবং অনেক সময় দেখা গেছে অনেক এলএলসি ওনার জানে না তার এলএলসি ডিসলভ হয়ে গেছে। অনেক সময় স্টেট এটা কিন্তু ডিসলভ করে দেয় অথবা পেনালাইজ করে, তারা অ্যানুয়াল রিপোর্ট গুলো সাবমিট করে নাই, অথবা দেয়ার আর সাম ফিজ, অ্যানুয়াল ফি, সেই ফি গুলোকে দেওয়া হয় নাই সেই কারণে, অথবা এলএলসি ফাইলিং অন টাইম হয় নাই, নানা কারণে এটা হতে পারে। তো এলএলসি কে অবশ্যই ইন গুড স্ট্যান্ডিং রাখতে হবে,
at any cost, at any level. এবং এটা হচ্ছে লাস্ট স্টেপ। আপনি শুধু ফর্ম করলেই হলো না, অথবা ব্যবসা করছেন, ভালো ব্যবসা করছেন, এভরিথিং ইজ অলরাইট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা গুড স্ট্যান্ডিং কে মেনটেন করতে হবে। এবং কখনো যদি আপনি অন্য কোনো স্টেটে সেম এলএলসি নিয়ে ব্যবসা করতে চান, তাহলে কিন্তু ওই স্টেট সর্বপ্রথম আপনার কাছে চেয়ে বসবে একটা গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট ফ্রম ইয়োর স্টেট। আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই কিছু ফ্রেন্ডলি, ট্যাক্স ফ্রেন্ডলি অথবা লায়াবিলিটি ফ্রেন্ডলি স্টেট আছে, অনেকেই সেই সকল স্টেটে গিয়ে এলএলসি ওপেন করতে চায়। এবং এর মধ্যে ডেলাওয়ার আছে, ওয়াইমিং আছে, নেভাডা আছে, আলাস্কা আছে, এরকম মন্টানা, এরকম অনেক স্টেটে গিয়ে লোকজন অথবা এন্টারপ্রেনার্সরা তারা এলএলসি ওপেন করতে চায়, যেহেতু এগুলো লায়াবিলিটি প্রোটেকশন আরো মোর সিকিউরিটি দেয়, পার্সোনাল অ্যাসেটকে প্রোটেক্ট করে, এবং এটার কিছু সুযোগ সুবিধাও আছে ট্যাক্সেশন। কিন্তু এগুলো করতে গিয়ে যদি কেউ গুড স্ট্যান্ডিং লুজ করে, ওই সকল স্টেটেও কিন্তু তাদেরকে গুড স্ট্যান্ডিং মেনটেন করতে হয়। এবং যখনই এই ধরনের কোনো, যেই স্টেটে এলএলসি ব্যবসা করছে এখানে কিন্তু সেই স্টেটেও ফাইল করতে হবে, এবং যেই স্টেটে এলএলসিটা ফর্ম হয়েছিল সেই স্টেটেও কিন্তু এই ট্যাক্স ফাইলিং গুলো করতে হবে। এই দিকটা অনেকে মনে করে যে আমি তো একটা ফাইল করছি। আমার কাছে লাস্ট উইকেই একজন এসেছিলেন, উনি ওয়াইমিং এ ফর্ম করেছে, কিন্তু উনার ব্যবসা হচ্ছে পেনসিলভেনিয়া, এবং উনি বলছিল আমাকে ওয়াইমিং এবং পেনসিলভেনিয়া দুই জায়গায় কেন করতে হবে। এবং উনি বেশ অনেকগুলো প্রপার্টি ওন করে পেনসিলভেনিয়াতে, এবং উনি মনে করেছে শুধু ওয়াইমিং এলএলসি, যেহেতু এটা ওয়াইমিং এ ফাইল করলেই তো এনাফ, এখানে আবার পেনসিলভেনিয়া কেন ইনভলভ হবে। কিন্তু উনার প্রপার্টি গুলো পেনসিলভেনিয়ায়, উনি ব্যবসা করছে পেনসিলভেনিয়ায়, উনাকে দুইটা স্টেটেই এই এলএলসি ফাইলটা করতে হবে, আর ফেডারেল ফাইলিং তো আছে। এবং উনারা পার্টনার ব্যবসাটা করে থাকেন, উনারা নিজেদের মধ্যে K1 ভাগ করে নেন, এবং এখানে তাদের দুই স্টেটেই আবার তাদেরকে গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট মেনটেন করতে হবে। আমরা পরে দেখলাম যে পেনসিলভেনিয়ায় উনি কয়েক বছর ফাইল করেন নাই, অতএব পেনসিলভেনিয়া স্টেট উনাকে গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট দিচ্ছে না, বলছে যে তুমি কিছু এরিয়ার্স আছে, আউটস্ট্যান্ডিং আছে, এগুলোকে ক্লিয়ার করো এবং তারপর তুমি গুড স্ট্যান্ডিং সার্টিফিকেটটি পাবে। এক্ষেত্রে আপনি তো বিস্তারিত বললেন, পদ্ধতিগুলো বা ধাপগুলো, সঠিক ধাপগুলো আপনি বললেন। তার মানে এর থেকে যেটুকুন বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে ট্যাক্স এবং বার্ষিক রিপোর্ট মেনটেন করাটাও খুবই জরুরি। বিশেষ করে কিছু স্টেটে তো যেটা আছে যে বছরেই রিপোর্ট জমা দিতে হয়, তারপরে আপনার সময় মতো ট্যাক্স পরিশোধ করতে হয়, তা না করলে যে অবস্থার কথা বললেন দুটা স্টেটে থাকার কারণে, তাই তো? জি। তো এক্ষেত্রে আর কিছু কি টিপস দেবেন গুরুত্বপূর্ণ? যেমন এই ক্ষেত্রে যে একজন এলএলসি যদি খুললো, তার ব্যক্তিগত এবং ব্যবসার খরচ কেউ যদি একসাথে বা করে ফেলে বা মিশিয়ে ফেলে, সেক্ষেত্রে কি হতে পারে? একটু যোগ করতে চাই, আমাদের মধ্যে একটা কমন ধারণা যে অনেকে একটা হোল্ডিং এলএলসি ফর্ম করতে চায়, যেহেতু এটা অনেকেই জানে যে অনেক রিচ যারা, তারা একটা হোল্ডিং এলএলসি করে, তার আন্ডারে অনেকগুলো এলএলসি ওপেন করে, এবং হোল্ডিং এলএলসিটা হচ্ছে প্যারেন্ট এলএলসি, সেটা এই ছোট ছোট এলএলসি গুলোকে ওন করে। এখন হোল্ডিং এলএলসিটা, এটা হচ্ছে যারা ফিলদি রিচ, যাদের লায়াবিলিটি প্রোটেকশনের প্রচুর দরকার, তারা এটা করতে পারে। কিন্তু ধরেন আমি একটা প্রপার্টি কিনবো, দুটা প্রপার্টি, বড় জোর তিনটা হয়তো কিনলেও কিনতে পারি,
আগামী 10-15 বছরে, এখনই আমাকে হোল্ডিং এলএলসি করার দরকার নেই। এটা মানে টু বিগ এ প্ল্যান। অনেকেই আমার কাছে আসে, এগুলো নিয়ে কথা বলে, তো দেখছি যে আমাদের অনেকেই এই জিনিসগুলো জানে, এবং ইটস গুড যে তারা জানে এবং তারা এগুলো নিয়ে ছোটখাটো রিসার্চ করছে। এবং স্পেশালি যারা রিচ, যারা ওয়েলদি, তারা কিভাবে করে, অনেকেই বলছে যে পারভেজ ভাই তাদেরকে কপি করলেই তো হয়ে যায়। হ্যাঁ, কপি আমি তাদেরকে করব যখন আমি তাদের লেভেলে যাব। আমি একটা বাড়ি কিনছি, হয়তো আরেকটা বাড়ি 5 বছর পর গিয়ে কিনবো। তো এই মুহূর্তে হোল্ডিং এলএলসি অথবা ল্যান্ড ট্রাস্ট অনেকে ফর্ম করতে চায়। সেগুলো আমার মনে হয় যে আমরা যারা কমন ইনভেস্টর অথবা এন্টারপ্রেনার, ছোট ব্যবসা দিয়ে শুরু করছি, আমাদের জন্য এটা টু মাচ এ বিগ ডিল। এটা আমাদের জন্য যথেষ্ট নয়। এলএলসির ফ্লেক্সিবিলিটি আছে, আই লাইক এলএলসি। আপনি এটা ট্যাক্স স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারেন, আপনি এটা এস কর্পোরেশন এস স্ট্রাকচার দিতে পারেন, যেটা আপনাকে অনেক বেনিফিট দিয়ে থাকে। কিন্তু ওটার জন্য আপনাকে সার্টেন ইনকামের উপরে একটা থ্রেশহোল্ড আছে, এর উপরে আপনাকে এলএলসি কে অথবা বিজনেস কে নিয়ে যেতে হবে। আপনি আর্ন করছেন 40,000 50,000 অ্যানুয়ালি, আমার মনে হয় না আপনার এটাকে এস স্ট্রাকচার দেওয়ার প্রয়োজন আছে এলএলসি কে। তখনই দিবেন যখন আপনি, আমি বলে থাকি সাধারণত 70-80 হাজারের উপরে যখন আপনার নেট ইনকাম আসবে, তখন আপনি চিন্তা করবেন এটাকে স্ট্রাকচার দেওয়ার, এবং আপনি একটা রিজনেবল কম্পেনসেশন নিবেন এখান থেকে। বাকিটা আপনি প্রফিট হিসেবে যদি নেন, ডেফিনেটলি আপনি অনেকগুলো টাকা সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সে, যেটা 15%, সেটাকে আপনি সেভ করতে পারেন। ফর এক্সাম্পল, আমার যদি $1,00,000 নেট ইনকাম হয়ে থাকে এবং আমি এলএলসি ওনার, আমি $40,000 স্যালারি নিতে পারি এই এলএলসি থেকে, আর 60,000 আমি কিন্তু অ্যাজ এ প্রফিট যদি নেই, এই 60,000-এর উপরে 15% যে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স, মানে $9,000, আমি কিন্তু এটা সেভ করতে পারি। আমাকে $60,000-এর উপরে অর্ডিনারি ইনকামের যে ট্যাক্স লায়াবিলিটি আসবে, সেটা তো আমাকে পে করতেই হবে। কিন্তু আমি এই $9,000-কে আমি সেভ করতে পারি এলএলসির কারণে, এবং এটাকে আমি এস কর্পোরেশনের ট্যাক্স স্ট্রাকচারে নিয়ে যাওয়ার কারণে। তো ওর জন্য উচিত হবে যে ছোট দিয়ে শুরু করা, গ্র্যাজুয়ালি এলএলসি যখন বড় হতে শুরু করে, এলএলসি কে আপনি নানাভাবে, ফ্লেক্সিবিলিটি আছে, আপনি এটাকে আপনার যেভাবে হেল্প করে, আপনাকে সাহায্য করে ট্যাক্স সেভিংসে, এবং এটাকে মেইনটেনেন্সের ব্যাপার স্যাপারও আছে, মেইনটেইন করতে যেভাবে আপনাকে হেল্প করে, সেভাবে আপনি এটাকে মুভ করতে পারেন। এটার জন্য আমিও এলএলসি কে অত্যন্ত আমি পছন্দ করে থাকি। অনেক অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আজকে আপনি যে চমৎকার আলোচনাটি করলেন, তাতে করে যারা এলএলসি নিয়ে খুলে নতুন ব্যবসা শুরু করতে চান, কালকে যারা করতে চান বা পরবর্তীতে যারা করতে চান, তারা নিশ্চয়ই উপকৃত হবে। তবে শেষ করার আগে শুধু আজকের আলোচনার প্রেক্ষিতে সার অংশ হিসেবে যেটুকু দু একটি যদি টিপসের কথা বলি, যে এই ক্ষেত্রে যে প্রশ্নটি আমি জনাব পারভেজ কাজীকে করেছিলাম, যে অনেকেই ব্যক্তিগত এবং ব্যবসার খরচ, অর্থাৎ পার্সোনাল এবং ব্যবসার খরচটা অনেক সময় মিশিয়ে ফেলেন, এটা মিশাবেন না, এবং সব কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করুন। প্রয়োজনে আপনারা একজন অ্যাকাউন্ট্যান্ট, আপনার এই ব্যবসার ক্ষেত্রে একজন অ্যাকাউন্ট্যান্ট বা আইনজীবীর পরামর্শ নিতে পারেন। জনাব পারভেজ কাজী, আপনাকে আপনার এই চমৎকার আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর অগণিত দর্শক শ্রোতা যারা আমাকে শুনলেন।
আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা এলএলসি নিয়ে কথা বললাম, অর্থাৎ আমরা যারা নতুন ব্যবসা শুরু করতে চাই তারা কিভাবে ব্যবসার শুরুতে কি কি পদ্ধতিগুলো অবলম্বন করব, সেই ধাপগুলো যেটা আমরা বলেছি যে প্রথমেই একটা ব্যবসার নাম নির্ধারণ, রেজিস্টার্ড এজেন্ট নির্বাচন, আর্টিকেল অফ অর্গানাইজেশন ইত্যাদি ইত্যাদি, যেগুলো অপারেটিং এগ্রিমেন্ট যেটাকে আমরা একেবারেই বলি, রাষ্ট্রের ক্ষেত্রে কনস্টিটিউশনের কথা বলেছি। এক্ষেত্রেও কখনো কখনো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি লাগলে যে বিষয়টি বা আমরা মীমাংসা করার জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সাক্ষ্য হিসেবে দাঁড়ায়, সেটি হচ্ছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি অপারেটিং এগ্রিমেন্ট। এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবং যারা নতুন ব্যবসা খুলবেন তারা মাথার মধ্যে রেখেই এই বিষয়টি আপনারা নির্ধারণ করুন, এই ধাপগুলো অনুসরণ করুন। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।